যদি দরদি হয় আমার মা। খুব সুন্দর ভান্ডারা চলছে এখন। আমরা ভান্ডারা প্রসাদ আমরা নিলাম। এই হচ্ছে তারা মায়ের চরণ মন্দির। এখানে তারা মায়ের চরণ রয়েছে। হচ্ছে বামাখ্যাপার সমাধি মন্দির। এই হলো বামদেবের সাধনাস্থল, যেখানে বামদেব সিদ্ধি লাভ করেছিলেন, সেই শ্বেত শিমুলতলা। এটা পঞ্চচিতার মেন চিতা। এই মহাচিতা কোটি কোটি ডেড বডির ছাই এগুলো, এবং 4 যুগের ছাই। 6টা বাড়ি বলে কিছু নয় বাবু, আমার বাবারা ছিলেন 6 নাতি। বামদেব বাবার 6টা বাড়ি নয়, বামদেব বাবার একটাই বাড়ি। যেমন 100টা মন্দির হচ্ছে, যেমন বামদেবের ভিটে বাড়ি, ঠাকুরের জন্মক্ষেত্র বলতে এই 3.5 হাত মাটি, তারাপীঠের জীবন্ত শিব বলা হয় বামদেব বাবাকে। এটা তোমার আমার কথা নয়, স্বয়ং তারা মায়ের নির্দেশ। সুপ্রভাত বন্ধুরা, আজ 22শে এপ্রিল। ঘড়িতে সময় এখন ঠিক 5:02। আর এই মুহূর্তে রয়েছি আমরা নবদ্বীপ ধাম স্টেশন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আশা করি আপনাদের ভীষণ উপকারে লাগবে। জয় মা তারা, জয় গুরু বামদেব। প্রথমেই নবদ্বীপ ধাম থেকে 75 টাকা দিয়ে রামপুরহাট পর্যন্ত একটা টিকিট কেটে নিলাম। আমরা সফর করব প্রথমে নবদ্বীপ ধাম থেকে 13431 বালুরঘাট এক্সপ্রেস ধরে আজিমগঞ্জ পর্যন্ত। এরপর আজিমগঞ্জ স্টেশন থেকে 13028 হাওড়া কবিগুরু এক্সপ্রেস ধরে পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশন। ঘড়িতে সময় আপডেট 9:52। আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম আজিমগঞ্জ স্টেশন থেকে 59 কিলোমিটার পথ অতিক্রান্ত করে এই রামপুরহাট স্টেশন। আমরা রামপুরহাট স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। শীত গ্রীষ্ম বর্ষা তারামাই ভরসা, চলে আসলাম এই রামপুরহাট তারামায়ের কাছে। রামপুরহাট স্টেশন থেকে বাইরে বেরিয়ে স্টেশনের কাছ থেকে অটো না ধরে একটু সামনের দিকে এগিয়ে এসে অটো ধরে নিলাম। আপনারা যদি একদম রামপুরহাট স্টেশন থেকে গাড়ি ধরেন তাহলে পরে আপনাদের ভাড়া পড়বে 40 টাকা। আর একটু এগিয়ে যদি আপনারা আসেন তাহলে যেরকম যে টাওয়ারটা দেখছেন, ঘড়ির টাওয়ারটা এগিয়ে এসে কিন্তু এরকম এখানে অটো দাঁড়িয়ে থাকে। এখান থেকে আপনারা চলে যেতে পারবেন মাত্র 20 টাকা করে, তাহলে অনায়াসে আপনারা পৌঁছে যাবেন মাত্র 20 টাকায় তারাপীঠ। রাস্তার দুধারে অপরূপ মনোমুগ্ধকর পরিবেশ উপলব্ধি করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। এইভাবে মিনিট 15 অটো চলার পর অটো আমাদের নামিয়ে দিল রাজ হোটেলের সামনে। এই অটো করেই আমরা পৌঁছে গেলাম একদম তারাপীঠ। কাছে রয়েছে মায়ের মন্দির আর এই সামনে রয়েছে হোটেল রাজ। এই রাজ হোটেলের সামনে আমরা নামলাম। এখন দেখি ঘর কী রয়েছে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই রাজ হোটেলে 500 টাকার বিনিময়ে একটি ঘর আমরা নিয়ে নিলাম। চলুন ঘরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এরপর একটু ফ্রেশ হয়ে চলে এলাম এই হোটেলের 4 তলায় দুপুরে খাবার খেতে। আমরা যেহেতু তারা মায়ের পুজো দেব তাই আমরা সবজি মিল নিয়ে নিলাম। সবজি মিলে ছিল ডাল, আলুর চিপস, আলু পোস্ত, আলু পটলের রসা, চাটনি, পাঁপড়। আমাদের এই সবজি মিলের দাম পড়েছিল 70 টাকা। এরপর দুপুরের লাঞ্চ সেরে হোটেলে বিশ্রাম নিয়ে নিলাম। তারপর বিকেল 5টা নাগাদ স্নান সেরে বেরিয়ে পড়লাম হোটেল থেকে মায়ের পুজো দেওয়ার জন্যে। সময় আপডেট বিকেল 5:15। আর এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে। এখন আমরা যাচ্ছি মায়ের মন্দিরে। মায়ের মন্দির পুজো দেবো, মাকে দর্শন করবো। তা চলুন যাওয়া যাক। হোটেল থেকে
মিনিট 5 পায়ে হেঁটে পৌঁছে গেলাম তারা মায়ের মন্দিরের সামনে। আমরা 1 নম্বর স্টল থেকে মায়ের পুজো দেওয়ার ডালি সংগ্রহ করে নিলাম। আমরা চলে এসেছি এই 1 নম্বর স্টলে। দাদা, আপনাদের পুজো কত টাকা থেকে শুরু আছে? 21, 31, 51, 100। যে যেরকমভাবে দেয়। আমি মায়ের 51 টাকার একটি ভোগ এবং একটি জবা ফুলের মালা নিয়ে নিলাম। মন্দির চত্বরে তখন চলছিল বিভিন্ন ধরনের পূজা অর্চনা। আমরা পূজার ডালি নিয়ে জেনারেল লাইনে দাঁড়িয়ে পড়লাম। তখন বেশ ফাঁকাই ছিল। আমরা অল্প সময়ের মধ্যেই মায়ের পূজা ও খুব ভালোভাবে মাকে জড়িয়ে ধরে মনোকামনা জানিয়ে মাকে দর্শন করে পুজো দিয়ে বেরোলাম। কিছুক্ষণ পরেই মায়ের মন্দির বন্ধ হলো। এরপর চলে এলাম মায়ের মন্দিরের চাতালে। সন্ধে 6টার সময় মায়ের সন্ধ্যা আরতি প্রদর্শন করলাম। এরপর মায়ের মন্দিরের সামনে একটি স্টিলের যে গেটটি ছিল, আমাদের ঠাকুর মহাশয়কে বলে গেটটা খোলার অনুরোধ করলাম। ঠাকুর মহাশয় খুবই ভালো ছিলেন। তিনি গেটটা খোলার ব্যবস্থা করে দিলেন যাতে আপনাদের ছবি তুলে দেখাতে পারি এবং ওখানে যারা উপস্থিত ছিলেন তারাও যাতে মাকে সুন্দরভাবে দর্শন করতে পারে। এরপর মায়ের সন্ধ্যা আরতি, মায়ের সান্ধ্যকালীন পূজার্চনা সম্পন্ন হলো। এরপর দেখছি মায়ের ভোগ প্রসাদ বিতরণ করছেন। আমিও মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করলাম এবং মায়ের মন্দিরের সামনেই দেখলাম ভান্ডারায় প্রসাদ বিতরণ করছেন। লুচি, আলুর দম, বোঁদে, আর কি। মায়ের স্থানে এসেছি আর মায়ের প্রসাদ গ্রহণ তো করতেই হবে। দাঁড়িয়ে পড়লাম লাইনে ভোগ প্রসাদ গ্রহণের জন্যে। ভোগ প্রসাদ তো নয়, যেন মনে হলো অমৃত খাচ্ছি। সত্যি আজকে এই সান্ধ্যকালীন সময়টা যেন অপূর্ব লাগলো। তারা মাকে পুজো দেওয়া, মায়ের সন্ধ্যা আরতি দেখা, মাকে প্রাণ ভরে দর্শন করা, মনটা একেবারে শান্তিতে ভরে গেল। আজ মনুষ্য চক্ষু কিঞ্চিত হলেও সার্থক হলো। মায়ের মন্দির দর্শন করলাম এবং খুব ভালোভাবে পুজো দিলাম, মায়ের প্রসাদ পেলাম। এখন যাচ্ছি একটু সেই মায়ের যে মহাশ্মশান রয়েছে সেই মহাশ্মশান দর্শন করতে। তা চলুন আপনাদেরও দর্শন করে ভার্চুয়ালি আজকে সঙ্গে থাকুন। আসলাম রাতের বেলা মহাশ্মশানে। দেখুন কি অন্ধকার, কীরকম লাগছে, ভয়ঙ্কর। তারাপীঠের মহাশ্মশানে অনেকেই অনেক রকমভাবে মায়ের সাধনা করে থাকেন। এরকমই একজন দয়াবতী দরদী হয় আমার মা, দয়াবতী দরদী
তারাপীঠের মহাশ্মশানে এখানে আছে তারা মায়ের চরণ মন্দির এবং মায়ের মন্দিরের পাশে অবস্থান করছেন মায়ের পরম সন্তান বামদেবের সমাধি মন্দির। আমি মায়ের চরণ মন্দির দর্শন করলাম এবং বামদেবের সমাধি মন্দিরে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে ভক্তিভরে নাম জানালাম। এরপর চলে এলাম মায়ের মহাশ্মশানের অপর প্রান্তে। আজ দিন হলো মঙ্গলবার, তাই অনেক জায়গাতেই চলছে হোম যজ্ঞ। বেশ খানিকক্ষণ ধরে এই মহাশ্মশানের হোমযজ্ঞ উপলব্ধি করলাম। চারিদিকে সাধু সন্ন্যাসীদের আগ্রা। হোমযজ্ঞ মহাশ্মশানকে করে তুলেছে এক আলাদাই অনুভূতি। এখানে সর্বত্রই ঘুরে বেড়ায় মানুষের আত্মা। ভাবতেই আমার গায়ের লোম খারাপ হয়ে উঠেছিল, আর মনে মনে একটু ভয় ভয় লাগছিল। রাতের এই মহাশ্মশানের এক অভূতপূর্ব অভিজ্ঞতা হলো, ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার দিনে সাধক বামাখ্যাপা এই মহাশ্মশানে শ্বেত শিমুলতলায় বসে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন এবং মায়ের দর্শনও পেয়েছিলেন। তাই এই মহাশ্মশানে অনেকেই আসেন, সাধু সন্ন্যাসী থাকেন মায়ের দেখা পাবার জন্য এবং আশীর্বাদ পাবার জন্য। এরপর আমরা চলে এলাম শ্মশান থেকে হোটেলে। হচ্ছে রাতের খাবার, ভেজ মিল, আমাদের 70 টাকা দাম নিল। পরের দিন সকালবেলা চলে এলাম দ্বারকা নদীর এপারে। আর এই দ্বারকা নদীর উপায় হচ্ছে তারাপীঠের মহাশ্মশান, এখানে সাধক বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিল। এরপর চলে যাব আমরা এই তারাপীঠের মহাশ্মশানে। গতকাল আপনাদেরকে রাতের মহাশ্মশান দেখেছি, আজকে আমরা ঘুরে দেখব এই দিনের বেলায় মহাশ্মশানের সমস্ত কিছু কোথায় কি রয়েছে। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। বামাখ্যাপার সমাধি মন্দির। মা তারাকে যখন এই শ্মশান থেকে স্থানান্তরিত করা হয়েছিল মন্দিরে, তখন মায়ের চরণ পাদুকা এই স্থানেই রয়ে যায়। এই হলো সেই চরণ পাদুকা মন্দির, এখানেই রয়েছে মায়ের চরণ। মায়ের এই মন্দিরের গায়ে রয়েছে আদ্যাশ্রোতম, আপনাদেরকে দেখিয়ে দিলাম, প্রয়োজনে আপনারা পজ করে দেখে নেবেন। এখানে দেখুন প্রচুর ভক্তবৃন্দ মনোকামনা জেনে মায়ের চরণপাদুকে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আর এই মন্দির চত্বরে রয়েছে প্রচুর পুজো দেওয়ার দোকান, পুজোর ডালি আপনারা এখান থেকে সংগ্রহ করে পুজো দিতে পারবেন। এখন আমরা এগিয়ে চললাম বামদেবের সেই সাধনাস্থল শ্বেত শিমুলতলা, যেখানে বামদেব কৌশিকী অমাবস্যায় সিদ্ধিলাভ করেছিলেন এবং মাকে দর্শন করেছিলেন। এই হচ্ছে বামদেবের সাধনাস্থল, যেখানে বামদেব কৌশিকী অমাবস্যার সময় এখানে সিদ্ধিলাভ করেছিল এবং মায়ের দর্শন পেয়েছিল। এই সেই পবিত্র স্থান। এখন যাচ্ছে শ্মশানের মধ্যে দিয়ে দ্বারকা নদীর যে ঘাট রয়েছে, সেই দ্বারকা নদীর ঘাটে। সে দ্বারকা নদী।
এর সামনেই হচ্ছে মহাশ্মশানের যে চুল্লি, এখানে সব দাহ করা হয়। এখন আমরা রয়েছি মহাশ্মশানের সেই পবিত্র স্থানে যেখানে শবদেহ কাঠে দাহ করা হতো, আর চারিদিকেই ছড়িয়ে রয়েছে শবদেহের যুগ যুগ ধরে সেই চিতাভস্য। আমরা এখন এই মহাশ্মশানে দেখা পেয়ে গেলাম বিশিষ্ট সাধক, যিনি গ্র্যাজুয়েট বাবা বলে প্রসিদ্ধ। জয় মা তারা। আমরা এখন এই গ্র্যাজুয়েট বাবার কাছ থেকে তারা মায়ের সম্বন্ধে কিছু তথ্য জেনে নেব। আমি তারাপীঠ মহাশ্মশান থেকে গ্র্যাজুয়েট বাবা বলছি। তো যাই হোক, এটা পঞ্চগীতার মেন চিতা। এখানে একটা সময় দিনরাত বডি জ্বলতো। পলিউশনের জন্য এগুলো বন্ধ আছে, এটা একটা সত্যি বাস্তব কথা। যাই হোক, এই মহাচিতা কোটি কোটি ডেড বডির ছাই এগুলো, এবং 4 যুগের ছাই। তো এখানে এটা সতীপীঠ না, এটা সিদ্ধপীঠ। এখানে বহু আমাদের গুরু বামদেব মাকে পেয়েছিলেন, বৈশিষ্ট্যমণি সাধনা করে গেছেন, শঙ্কর খেপা পেয়েছেন। তো এই ধরনের বহু উদাহরণ আছে। তো এখানে লক্ষ লক্ষ লোক তারাপীঠে মার কাছে আসেন, সবার মনস্কামনা পূর্ণ হয়। তো যারা বড় মাকে তারা মাকে ভালোবাসেন, তারা তারাপীঠ দর্শন করুন এবং মার আশীর্বাদ ধন্য হন। গ্র্যাজুয়েট বাবা সবাইকে আশীর্বাদ দিচ্ছে, সবাই যেন ভালো থাকে, মা ভালো রাখুক সবাইকে, সবাই শান্তিতে থাকে। জয় মা তারা, জয় গুরু বামদেব। জয় গুরু বামদেব, জয় মা তারা। জয় মা তারা। এখন আমরা জেনে নেব এই স্থানের নাম তারাপীঠ কেন হলো। কথিত আছে ব্রহ্মার সপ্তম মানসপুত্র ছিলেন বশিষ্ঠ মুনি। তিনি সপ্তর্ষিদের মধ্যে একজন ছিলেন। বীরভূমের এই তারাপীঠ মহাশ্মশান সংলগ্ন স্থানে তিনি মাতৃ আরাধনায় দীর্ঘ তপস্যায় বসেছিলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা দেখা দেন। মাতৃগর্ভে তার জন্ম হয়নি বলে বর হিসাবে বশিষ্ঠ মুনি দেবীকে মাতৃরূপে দেখা দেবার নিবেদন করেছিলেন। সমুদ্র মন্থনের সময় নীলকণ্ঠ পান করে মহাদেব শিথিল হয়ে পড়েছিলেন। দেবী দুর্গা মা তারারূপে মহাদেবকে স্তন্যপান করিয়েছিলেন। শুক্লা চতুর্থীর দিন সেই মা তারা রূপেই বশিষ্ঠ মুনিকে দেখা দিয়েছিলেন তিনি। সেই থেকে এই স্থানের নাম হয় তারাপীঠ। তবে আরও বিভিন্ন মত রয়েছে। বলা হয় বিষ্ণুর চক্রে সতীর দেহ খণ্ড খণ্ড হয়ে গিয়েছিল, সেই সময় চোখের মণি বা তারা এখানে পড়েছিল। এর বাইরে আরও পৌরাণিক মত রয়েছে। তবে বর্তমানে তারাপীঠ মা তারার মন্দিরটি 1818 সালে বীরভূমের মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় নির্মাণ করেছিলেন। এই তারাপীঠ আরও খ্যাতি লাভ করে সাধক বামাখ্যাপার ভক্তি ও অলৌকিক কাহিনীর সমূহের মধ্য দিয়ে। 1837 সালে তারাপীঠ সংলগ্ন আটলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বামাচরণ চট্টোপাধ্যায়। এই তারাপীঠে দ্বারকা নদীর তীরে সাধনা করে তিনি সিদ্ধিলাভ করেছিলেন এবং তারা মায়ের দর্শন লাভ করেছিলেন। তারাপীঠে মা তারার দর্শন করতে গেলে সাধক বামাখ্যাপার জন্মপীঠে আগে দর্শন করতে হয়, তা না হলে সম্পন্ন হয় না এই তারাপীঠের তারা মায়ের দর্শন করা। দেখুন এখানে বালগোপালও চলে এসছে তারামাকে দর্শন করবার জন্যে। কি দারুণ লাগছে। এখানে মাকে পুজো দেওয়ার জন্য দেখুন প্রচুর ভক্ত লাইনে দাঁড়িয়ে রয়েছেন। দেখুন কত লাইন পড়ে গেছে মাকে পুজো দেওয়ার জন্যে। এখানে সবাই মনস্কামনা জানিয়ে মায়ের কাছে ঢিল বেঁধে যান।
তারা মায়ের এই পুকুরটিকে বলা হয় জীবিত কুণ্ড। জনশ্রুতি আছে এক ব্যক্তির পুত্রের সাপের কামড়ে মৃত্যু হয়েছিল। মায়ের আদেশে এই পুকুরে স্নান করার পরে সেই পুত্রটি জীবিত হয়ে গেছিল। সেই থেকেই এই পুকুরটির নাম হয় জীবিত কুণ্ড। এরপর আমরা মন্দির চত্বর ঘুরে মাকে দর্শন করে বেরিয়ে পড়লাম আটলা গ্রামের উদ্দেশ্যে। তার আগে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম একটি হোটেলে। ঢুকে পড়লাম ব্রেকফাস্ট করবার জন্যে। দাদাও টিফিন খেয়েছে। দাদা কীরকম লাগছে এখানে যে ব্রেকফাস্ট করতে এসেছেন? এমনিতে টেস্টটা ঠিক আছে, কিন্তু 4টে লুচির দাম 40 টাকা, এটার দামটা একটু বেশি লাগছে। খেয়ে দেখি কীরকম লাগছে। এমনি রান্নার ঠিকঠাকই আছে। এ হচ্ছে ল্যাংচা, 25 টাকা দাম। দেখি খেয়ে কীরকম আছে। আচ্ছা, মোটামুটি কালকের থেকে ভালো। কালকে যে খেয়েছিলাম ল্যাংচা তার থেকে অনেক ভালো। সময় আপডেট 10:53 আর বেরিয়ে পড়লাম এই হোটেল ছেড়ে। আর এখন আমরা যাচ্ছি বামাখ্যাপার যে বাড়ি রয়েছে সেই গ্রামের বাড়িতে। আমরা হোটেল থেকে বেরিয়ে এই যে দ্বারকার যে ব্রিজটা রয়েছে এখান থেকে আমরা টোটো ধরে নিলাম। আমরা এখন যাচ্ছি আটলা যে বামাখ্যাপার জন্মস্থান রয়েছে সেই আটলা বামাখ্যাপার বাড়িতে আমরা যাব। আর এখান থেকে টোটো আমাদের ভাড়া নিচ্ছে মাথা পিছু 25 টাকা করে। আমরা এখন টোটোতে উঠে পড়ছি। সময় আপডেট 11:11 আর আমরা তারাপীঠের মন্দিরের ওখান থেকে আমরা পৌঁছে গেলাম এই বামাখ্যাপার জন্মস্থান বামাখ্যাপার বাড়ি। আর এর পাশেই আমরা দেখতে পাচ্ছি পুকুরের রাস্তার পাশেই রয়েছে বিন্ধ্যবাসিনী মন্দির, সেটা আমরা দর্শন করব। আমরা প্রথমে বিন্ধ্যবাসিনী মাকে দর্শন করলাম। বিন্ধ্যবাসিনী দর্শন করে আমরা এখন যাচ্ছি বামাখ্যাপার যে বাড়ি রয়েছে সেই বামাখ্যাপার বাড়ি আপনারা দর্শন করতে। এই হচ্ছে আটলা গ্রাম তারা মায়ের সন্তান সাধক বামাখ্যাপার জন্মভিটা। এখানে সাধক বামাখ্যাপা বিয়ে করেননি, তার ভাই রামচরণ চট্টোপাধ্যায় তিনি বিয়ে করেছিলেন। তার কন্যার নাতি এখানে বসবাস করেন। আর এখানে রয়েছে পরপর এরকমই 3টে বামাখ্যাপার বাড়ি, নাতিরাই এর দেখভাল করেন। আমরা প্রত্যেকটি বাড়ি আমরা দর্শন করে নেব। এরপর আমরা চলে এলাম বামদেবের জন্মস্থানের দ্বিতীয় বাড়িতে। ছেলে স্বয়ং সাধক বামাখ্যাপার নাতির ছেলে আপনি? আচ্ছা, বলুন। 6টা বাড়ি বলে কিছু নয় বাবু। আমার বাবারা ছিলেন 6 নাতি, 51বর্তী পরিবার এককালীন ছিলেন। সেই 51বর্তী পরিবারটা একটা বাড়িতে 6 ভাই, তার পরিবারবর্গ তো একটা বাড়িতে থাকা যায় না। পরবর্তীকালে
নতুন করে বাড়ি তৈরি হচ্ছে। বামদেব বাবার 6টা বাড়ি নয়, বামদেব বাবার একটাই বাড়ি, সেটা তুমি যেটা দেখছো যে বসে আছি আমরা। আর সে যে বামদেব বাবার যে জন্মভূমির বাড়ি ছিল সেটা 85 মানে 85 যে বন্যা, 78-এর বন্যা আমার জন্ম হয়নি, তার আগেই সেই বাড়িটার অনেকটা অংশ নষ্ট হয়েছিল। তার জন্য এই বেসিক প্লেসটা রেখে এখন সব মডিফাইড হচ্ছে। আর একটা কথা জানবে, এইখানে যে কালী মন্দির বা সামনে যে চালাঘর বা পাশে যেগুলো আদার্স যেগুলো গজানো বোঝে তো, তারাপীঠে যেমন তারামার মন্দির একটাই, তাকে বেশ করে যেমন 100টা মন্দির হচ্ছে, যেমন বামদেবের ভিটে বাড়ি ঠাকুরের জন্মক্ষেত্র বলতে এই 3.5 হাত মাটি, এটাকে বেশ করে কোনো 100টা তারামার কালীমার শিব মন্দির। ওগো বামদেবের ভগবান আজ না থাকলে এটাই হচ্ছে সবথেকে বড় কথা, যিনি তারাপীঠে জীবন্ত শিব। আজ অবধি স্টিল নাম, আজকেও যারা তারাপীঠে আসে, লক্ষ লক্ষ মানুষ তারাপীঠে আসে, কার উদ্দেশ্যে কী পারপাসে মানুষ জানেই না, যে আজ অবধি তারামার মন্দিরে আজকেও স্টিল নাম। আগে বামদেবের ভোগ পুজো না হলে, ভগবানের ভোগ পুজো না হলে মা তারা মন্দিরের ভোগ পুজো হয় না। আমরা সেটা মূল্যায়ন করতে পারলাম না। তারাপীঠে জীবন্ত শিব বলা হয় বামদেব বাবাকে, এটা তোমার আমার কথা নয়, স্বয়ং তারা মায়ের নির্দেশ। নাট্য রানীমাকে স্বপ্ন দিয়েছিলেন যে আমার ভৈরবের ভোগ পুজো না হলে আমার ভোগ পুজো হয় না। তো আজ অবধি তারামার আগে বামদেবের ভোগ পুজো হয়, তারপর তারা মায়ের ভোগ পুজো হয়, কারণ তারাপীঠের সৃষ্টিকর্তায় বামদেব বাবা। বামদেব বাবার যে বাড়ি ছিল সেটা আমি দায়িত্ব নিয়েই বলছি ঠাকুরের উত্তরসূরি হিসেবে। সেটা 85 সালে আমাদের যে ভয়ঙ্কর বন্যা হয়েছিল, সেই বন্যার সময় অতিবৃষ্টির ফলে অনেকটা অংশ পড়ে যাওয়ার পর এই বেসিক প্লেসটা রেখে মডিফাইড হচ্ছে। অরিজিনাল পার্টিকুলার বার্ড প্লেস বলতে এই 3.5 হাত মাটি, এই 3.5 হাত মাটিটাকে রেখে আমরা সংরক্ষণ করতে পেরেছি। আর একটা কথা জানবে, ঠাকুরের 300 বছরের মাটির বাড়ি, মাটির সিঁড়ি, মাটির ঘর, মাটির চালাঘর বলে কিচ্ছু নেই, যা দেখবে সব ফেক। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা আসবেন, যারা আমাদের ঠাকুরের যারা বংশধর আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন, বা যারা ঠাকুরে এখানে দর্শনের জন্য আসবেন, তোমাদের তরফ থেকে আমি এই সোশ্যাল মিডিয়ার সামাজিক মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি, যারা আসবেন অবশ্যই ঠাকুরের কে পরিবার আছে, ঠাকুরের কে বংশধর আছে তাদের কাছে আসবেন। যেটা আপনার দাদু, আপনি যেটা সঠিক বলবেন, ঠিক আছে, সেটাই আমাকে ধরে নিতে হবে, সেটাই সঠিক। ঠাকুর আশীর্বাদে দাদু যেটুকু দিয়েছে, সকলে সুখে শান্তিতে থাকুক। আর একটা কথা, সকলে ভালো থাক বাবা, সকলে সুস্থ থাক, সকল মানব জাতির কল্যাণ হোক। সকলে, আমি একাই ভালো থাকলে তো হবে না, সকলে যাতে ভালো থাকে, সকলে যাতে সুস্থ থাকে, সেটুকু আমি ঠাকুরের প্রায় সমর্পণ করে জানাই। ঠাকুর যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখো, সকলে ভালো থাকো। আর অবশ্যই যারা তারাপীঠে আসবেন সকলকে আমি অনুরোধ করব, তারাপীঠের খুব সন্নিকটেই ভগবানের জন্মস্থান, জন্মভিটে, যিনি তারাপীঠের সৃষ্টিকর্তা, যিনি তারাপীঠের সচল শিব, যিনি তারাপীঠ ভৈরব, সেই ভগবানের ভিটে মাটি, সেই ঠাকুরের বংশধর যারা উত্তরসূরি আছে তাদের কাছেও আসবেন, এইখানেও ভোগ প্রসাদ গ্রহণ করে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু বাম, জয় মা তারা। আর ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে এখানে? আগে আমাদের বামদেব সেবা সংঘের তরফ থেকে প্রতিনিয়তই ভোগ পুজো এখানে হয়। বিভিন্ন আমাদের হাজার হাজার মানুষের সেবা, অন্ন সেবা প্রতিদিনই আমাদের এখানে হয়। কিন্তু যেটা বামদেব সেবা সংঘ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, এখন তো সামাজিক মাধ্যম, সেইখানে যোগাযোগ নম্বর আছে, আপনারা যোগাযোগ করে নেবেন। ওইখান থেকে ফোন নম্বর আছে, ফোন নম্বর দেওয়া আছে, ওখানে যোগাযোগ করে অবশ্যই আপনারা সকাল 8টার মধ্যে বললে এখানে ভোগ না, এটা ডোনেশনের যার যেটুকু ব্যাপার। তারা আমার মন্দির নয়, এখানে কোনো ভিআইপি নয়, যার যা ইচ্ছা, ঠিক আছে, শান্তিভাবে দর্শন করে প্রসাদ গ্রহণ করতে পারে। সেটা আমার নাম সিদ্ধার্থ শেখর বন্দ্যোপাধ্যায়, রায় হচ্ছে আমাদের উপাধি, রায় বাহাদুর পাওয়ার টাইটেল। আমি ঠাকুরের ভাই যিনি ছিলেন রামচন্দ্র চট্টোপাধ্যায়, তার কন্যা অন্নপূর্ণা দেবীর আমি নাতি। ঠাকুরের আমরা চতুর্থ পুরুষ, বামদেব বাবার নাতির ছেলে। প্রথমেই রয়েছে বামদেবের সুন্দর একটি মূর্তি, যেখানে 3.5 হাত মাটি এখানে রয়েছে। আর এই আমরা দেখতে পাচ্ছি বামদেবের চরণ পাদুকা, তারপরে রয়েছে বামদেবের খড়গ, যেটা দিয়ে পূর্বে বলি দেওয়া হতো, এখন এটাকে টেকে উৎসর্গ করে অন্ন দা দিয়ে বলিদান করা হয়। এই হলো সেই ত্রিশূল যে বামদেব তার পিতৃদেব সর্বানন্দ চট্টোপাধ্যায় শ্রাদ্ধের সময় যে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, আর এই ত্রিশূল দিয়ে দণ্ডি কেটেছিলেন। আর সেই দণ্ডির মধ্যে ঝড় বৃষ্টি আর হয়নি, যা ঝড় বৃষ্টি হয়েছে দণ্ডির বাইরে। এই অপূর্ব এই ত্রিশূলটি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে বামদেবের নারায়ণ শিলা, যেটা বামদেব পুজো করতেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন বামদেবের ব্যবহৃত যে চাদর, সেটাকে সুরক্ষিত করে রাখা হয়েছে। আর এর উপরেই রয়েছে
বামদেবের যে অরিজিনাল যে ছবি, সাদা কালো যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হলো অরিজিনাল বামদেবের ছবি। এখন আমরা যাচ্ছি বামদেবের আরেকটি বাড়ি, যেখানে বামদেব মায়ের পুজো করতেন, সেই স্থানে। তো চলুন আমরা ঘুরে আসি। আমরা ঢুকে পড়লাম মন্দিরের গর্ভগৃহে। দেখতে পেলাম বামদেবের পিতা সর্বানন্দ চট্টোপাধ্যায়, তার পাশেই রয়েছেন রাজকুমারী দেবী। আর বাল্যকালে বামদেব মায়ের পুজো করছেন। আর এখানে রয়েছে দক্ষিণাকালী, আর নীল সরস্বতী রূপে রয়েছেন মা তারা, যিনি রক্তবীজ অসুরকে বধ করেছিলেন। এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দেয়নি, তার জন্য মায়ের মুখ এরকম রক্তে লাল হয়ে রয়েছে। এই মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন বামদেবের ভাইয়ের মেয়ের বংশধর। তার মুখ থেকে আমরা কিছু তথ্য জেনে নিলাম। এই জমিতে এখন বামদেব বাবার ভাইয়ের বংশ, ভাইয়ের মেয়ের বংশ। সেই মেয়ের 6টা পুত্র হলো। 6টা পুত্র আজকে তার নাতি বা দহিত্র বংশ, কিন্তু সেই 6টা পুত্রও গত হয়ে গেলে তাদের পর আমরা আজকে সেই 6টা পুত্র, আমার বাবা জ্যাঠা কাকারা ছিলেন, এখন আমরা 4 পুরুষ। আমার নাম হিমাদ্রি শেখর রায় বন্দ্যোপাধ্যায়, সাধক বামাখা বাবার 4th জেনারেশন, প্রদহিত্র বা পৌনাতি যদি বলা হয়। সেই মাতৃ সাধকের মন্দির যে আজকে দাঁড়িয়ে আছে, এটা ইতিহাস অনেক ভিতরের। কারণ বামদেবের বাবাই ছিলেন কালী মায়ের উপাসক এবং মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করে কার্তিক মাসের দীপাবলি রাত্রে আরাধনা করে মাকে জাগিয়ে তুলতেন এবং গোটা গ্রামবাসীকে আশীর্বাদ দিতেন। আর তার বামদেবের যে দাদু রামানন্দ চট্টোপাধ্যায়, তিনিও ছিলেন মা কালীর উপাসক। ইনাদের হাত ধরে পুজোর মধ্যে দিয়ে একদিন সাধকের জন্ম। আর সাধকের বড় দিদি জয়কালী, এই মায়ের নামে যে নাম ছিলেন, সেই জয়কালী আর বামদেব মিলে এখানে বাবার সঙ্গে মাতৃ সাধনায় আরও এগিয়ে দিচ্ছেন নিজেদেরকে। পরবর্তীকালে বামদেবের দিদি জয়কালী পূর্ণ শক্তি নিয়ে সাধিকা এবং ভৈরবী হয়ে শ্মশানে ইচ্ছামৃত্যু নিয়েছিলেন। আর বামদেব এই ভূমিতেই সম্পূর্ণ তার সাধনার মধ্যে দিয়ে এই জায়গা থেকে তারাপীঠ নাম আজকে আন্তর্জাতিক স্থান হয়েছে। চণ্ডীপুর পূর্ব নাম ছিল তারাপীঠের, তারাপীঠ নাম বামদেব বাবার জন্য। সাধকের প্রতিটি ধূলিকণায় জড়িয়ে আছে আধ্যাত্মিক শক্তি, তাই সেই তার জন্মভূমি কালী মন্দিরে এসছেন। এখানে গর্ভধারিণী মাকে ছোটো মা বলতেন। সেই ছোটো মায়ের আদেশ নিয়ে তিনি একদিন ভাদ্র মাসের কৌশিক অমাবস্যায় মায়ের দেখা পেলেন সেই শিমুলের গাছের তলায়। সেই পঞ্চমুণ্ড আসন, এই জায়গাটি দেখছেন, এটা শ্মশানের চিত্র। এই জায়গায় এখন মায়ের মন্দির হয়ে আছে, আদিপাদপদ্ম চরণ রয়েছে, আর সাধকের সমাধি মন্দির আছে। ওই 113-14 বছর হয়ে গেল বামদেবের দেহ রাখা। 1911 সালে বামদেব বাবা দেহ রেখেছিলেন শ্রাবণ মাসের কৃষ্ণ অষ্টমীতে। জয় গুরু বামদেব, জয় মা তারা, তারই ভিতরে শক্তি। সকলের কল্যাণ হোক। আপনাদের সকলকে আমন্ত্রণ, সবার কল্যাণে স্থান রক্ষা। এখানে রয়েছে বামদেব এবং তারামা, এবং বামদেবের যে মহাকাল কুকুর ছিলেন, যিনি বামদেব এবং এই মহাকাল একই পাত্রে খাওয়া দাওয়া করতেন, এবং একই সাথে সমাধিস্থ করা হয়েছিল এই দুজনকে। এরপর বামদেবের আরও একটি বাড়ি আমরা দর্শন করে নিলাম। তারাপীঠের এই আটলাগ্রামের বামদেবের জন্মস্থানের এই বাড়িগুলি ভিডিও করতে দেওয়া হয় না। আমরা বিশেষ অনুমতি নিয়ে এই ভিডিওটা, এই হচ্ছে বামদেবের। আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে আমরা দর্শন করে নিলাম। ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে। পরপর 3টে বাড়ি আমাদের দর্শন করা হয়ে গেল, আর ভীষণই ভালো লাগলো। মায়ের আমরা মন্দির দর্শন করলাম, বামাকাবা যেখানে পুজো করতেন সেই সমস্ত জায়গা। সত্যি এই জায়গাটা এসে একটা আলাদা রকম শরীরে একটা ভাইব্রেশন আমরা ফিল করতে পারলাম। আর সত্যি এই মন্দিরে এসে এই জায়গাটা দেখে আমরা দর্শন করে শান্তিতে ভরে গেল মনটা। ভীষণই ভালো লাগলো। আর এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বিশেষ অনুরোধ রইল। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন, এবং সবশেষে ভালোবাসা দিয়ে পাশে থাকার অনুরোধ রইল।